দ্বিতীয়বার তোমাদের সামনে চলে এসেছি বাংলা সাবজেক্ট নিয়ে, ক্লাস 12। এর আগের দিন আলোচনা করেছিলাম ভাত গল্পটি নিয়ে। আজকে আলোচনা করব কে বাঁচায় কে বাঁচে গল্পটি নিয়ে। তোমরা একবার এই গল্পটি পুরোটা শোনো, তাহলে ব্রড শর্ট আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, লিখেছিলেন 1943-এ। সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়েছিল। তো এই গল্পের মুখ্য চরিত্র হল মৃত্যুঞ্জয়, আর মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল। এই দুজনকে নিয়েই এই গল্পটি একটি চরিত্র, যা আমি তোমাদের সামনে তুলে ধরব। মৃত্যুঞ্জয় হচ্ছে অতীতের এক কল্পনা তাপস লোক, মানে সাধারণ একটা ঘটনাকে মনের মধ্যে নিয়ে নিলে সেটা তার মন থেকে আর বেরোতে চায় না। মৃত্যুঞ্জয় এমনই একটা লোক যে সাধারণ কথা, দৃশ্য, এইসব জিনিস তার কানের মধ্যে এলে বা কিছু দেখলে তার শরীর প্রতিক্রিয়া দেয়। এই গল্পটিতে তেমনই একটি ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এর পরিণতি কী সেটাও আমি তুলে ধরব। তো মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের এক প্রান্তে, নিরিবিলি এক জায়গায়। মৃত্যুঞ্জয় বাড়ি থেকে খুব একটা বেরোন না। এর বাড়িতে 9 জন লোক, ছোট ভাই এবং চাকর সমস্ত কেনাকাটা করে। মৃত্যুঞ্জয়ই সংসারকে নির্বাহ করে। মৃত্যুঞ্জয় 2 পা দিলেই ট্রামে ওঠে, ট্রাম থেকে অফিসে 2 পা দিলেই আবার অফিসে পৌঁছে যায়। এই হচ্ছে তার প্রতিদিনের সেই চলার নিয়ম। ফুটপাতে মৃত্যুঞ্জয়ের বেশি হাঁটা হয় না। তো 76-এর মন্বন্তরের সময় প্রেক্ষাপটেই রচিত এটা। তো মৃত্যুঞ্জয় আজকে যখন সকালে অফিসে বেরিয়েছে, দেখেছে ফুটপাতে অনাহারে এক মৃত্যু দেখার পরে সে যায় অফিসে। রোজ সে চেয়ারে আস্তে আস্তে বসে, ধীরে ধীরে, কিন্তু আজকে এই মৃত্যু দেখার পর ধপ করে বসে পড়ে। বাড়ি থেকে যা খেয়ে এসেছিল, বাথরুমে গিয়ে বমি করে আসে। আসার পরে সেই নিজের ঘরে, মানে অফিস ঘরে, 1 গ্লাস জল তোলে, দেয়ালের দিকে চায়, আনমনা হয়ে বিড়বিড় করে বলতে থাকে, মরে গেল, না খেতে পেয়ে মরে গেল। তার সহকর্মী নিখিল এই অফিসেই কর্মরত। তো নিখিল প্রত্যেক দিন মৃত্যুঞ্জয়ের ঘরে অবশ্য একবার দেখা করে যাবে। আজকেও ব্যতিক্রম হয়নি, আজকেও এসেছিল। মৃত্যুঞ্জয়কে দেখেই বুঝতে পারি যে এর একটা কিছু হয়েছে। কিছু কথাবার্তা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথাবার্তা বলার পরে তাই স্পষ্ট হয় নিখিলের কাছে। মৃত্যুঞ্জয় বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর এই মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী বলে মনে করে। কেন দায়ী বলে মনে করে? যে টিভিতে দেখেছে, রেডিওতে শুনেছে, পেপারে পড়েছে অভুক্ত মানুষদের কথা। তো পড়েও এতদিন সেই অভুক্ত মানুষদের সম্বন্ধে কিছু তিনি ভাবেননি। তিনি আজকে ভাবছেন যে আগে থেকে যদি আমি এদেরকে নিয়ে ভাবতাম, তাহলে হয়তো এই দৃশ্যটা আমি দেখতে পেতাম না, এই অনাহারে মৃত্যুটা। যেদিন থেকে সে মৃত্যু দেখে, সে নিজেকে দায়ী বলে মনে করে
তো এর আগে টিভিতে দেখেছিল, রেডিওতে শুনেছিল, পেপারে পড়েছিল। তো আমি এদেরকে নিয়ে এতদিন ভাবিনি কেন। তবুও আমি 4 বেলা পেট পুরে খেয়েছি, কিন্তু এই মৃত্যু দেখার পরে মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী বলে মনে করলে সে এখন 1 বেলা খায়, 3 বেলার খাবার বিলিয়ে দেয় অভুক্ত মানুষদের। মৃত্যুঞ্জয় অফিসে যায়, অফিসে গেলে মাইনার দিন আসে, নিখিলকে ডেকে পাঠায়। তাহলে এই নিখিলের একটু বর্ণনা দিই। এই নিখিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের সহকর্মী। মৃত্যুঞ্জয় এবং নিখিল দুজনেই এই অফিসের কলিগ। নিখিল হচ্ছে রোগা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কিন্তু একটু অলস। সংসারে তার মন নেই। কার? নিখিলের। তাই নিখিল অবসর সময় বই পড়ে কাটাতে চান সময়টাকে। তো এই হচ্ছে নিখিল। তো আজকে যখন মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখার পরে অফিসে যান, অফিসে যাওয়ার পরে আজকে মাইনার দিন, সেই মাইনার দিনে নিখিলকে ডেকে পাঠায়। নিখিলকে বলে, নিখিলের সামনে 1 তাড়া নোট রেখে দেয়। নিখিল টাকাটুকি গোনার পর দেখে যে মৃত্যুঞ্জয় তার মাইনার সমস্ত টাকাই দিয়ে দিয়েছে। মৃত্যুঞ্জয় নিখিলকে বলে, একটা কাজ করে দিতে হবে ভাই। নিখিলকে বলে যে এই টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। রিলিফ ফান্ড কি? একটি সরকারি সংস্থা, যেখান থেকে মহামারী, দুর্ভিক্ষ এগুলো হলে লঙ্গরখানায় যে খাবার দেওয়া হয়, সেই রিলিফ ফান্ডে টাকাটা নিখিলকে দিয়ে আসতে বলে। নিখিল গুনে দেখে প্রায় সমস্ত টাকায় মাইনার সে দিয়ে দিচ্ছে। তখন নিখিল এইটুকুও মনে করিয়ে দেয় যে তোর বাড়িতে নজর লোক, তোকে এমনি সংসার চালাতে ধার দেনা করতে হয়, তুই সমস্ত টাকাই দিয়ে দিচ্ছিস। তো মৃত্যুঞ্জয় বলেছিল, তুই স্বার্থপর, তুই শুধু নিজের কথাই ভাবিস, তোকে যেটা বললাম সেটা করে দে। নিখিল আর কোনো কথা না বলে সেই টাকা রিলিফ ফান্ডে দিয়ে আসে। এইভাবেই দিন যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায়, কিন্তু কিছুক্ষণ অফিসে কাজ করে বেরিয়ে পড়ে। কোথায়? ফুটপাতে, রাস্তায়, লঙ্গরখানায় এলোতে ঘুরে ঘুরে বেড়ায়, দেখে অভুক্ত মানুষদের। আরো কিছুদিন যায়, মৃত্যুঞ্জয় কাজে ভুল করে, কাজে মন লাগে না, কিছুক্ষণ কাজ করে বেরিয়ে পড়ে। কোথায়? সেই ফুটপাতে, রাস্তায়। এইদিকে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। একদিন নিখিল মৃত্যুঞ্জয়ের বাড়ি যায়। মৃত্যুঞ্জয়ের বাড়ি গিয়ে দেখে মৃত্যুঞ্জয়ের বউ শয্যাশায়ী। এই মৃত্যুঞ্জয় যেমন 1 বেলা খায়, 3 বেলা খায় না, মৃত্যুঞ্জয়ের বউ তাই 3 বেলার খাবার বিলিয়ে দেয় এবং 1 বেলা খায়। তো এইভাবে সে শয্যাশায়ী হয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের বউ। তো নিখিল যখন তার বাড়িতে যায়, গিয়ে দেখে যে ছেলেরা সব কান্নাকাটি করছে। কেন কি? মাইনার সমস্ত টাকা সে রিলিফ ফান্ডে বিলিয়ে দিচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে এই যে অনাহারে মৃত্যু, এই অনাহারে মৃত্যুর জন্য মৃত্যুঞ্জয় নিজেকেই দায়ী বলে মনে করেছিল। তাই আজকে নিখিল গিয়ে দেখে তার বউ শয্যাশায়ী। দেখার পরে মৃত্যুঞ্জয়ের বউ নিখিলকে বলে যে পৃথিবীতে যেই অভুক্ত মানুষ, এদেরকে কিভাবে দূর করা যায়। মৃত্যুঞ্জয়ের বউকে বলে নিখিল তখন মৃত্যুঞ্জয়ের বউকে বলে যে
তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রেখো, আমি মৃত্যুঞ্জয়কে দেখব। এই বলে প্রথমবার নিখিল বেরিয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায়, কিন্তু এখন আর তার কাজে মন লাগে না, কাজও ভুলভাল করে। অফিস থেকে যখন তখন বেরিয়ে যায়। আরও কিছুদিন দিন যাওয়ার পরে মৃত্যুঞ্জয় একেবারে অফিস যাওয়া বন্ধ করে দেয়, ফুটপাতে, লঙ্গরখানায় এগুলোতে ঘুরে বেড়ায়। অনেক দিন পর যখন নিখিল মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসে, দেখে মৃত্যুঞ্জয়ের বাড়ির শোচনীয় অবস্থা। ছেলেগুলো কান্নাকাটি করছে, বউ শয্যাশয়ী। নিখিল এইটুকুও বলেছিল মৃত্যুঞ্জয়কে যে তোর বউয়ের যা অবস্থা দেখে এলাম তাতে 15 থেকে 20 দিনের বেশি বাঁচবে না। মৃত্যুঞ্জয় তার উত্তরে বলেছিল যে আমি ওকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি, মরলে মরবে, আমার করার কিছু নেই। তো মৃত্যুঞ্জয় যখন নিখিল যখন দ্বিতীয়বার মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসে, তো মৃত্যুঞ্জয়ের বউ শয্যাশায়ী, পুরো শরীর ভেঙে গিয়েছে, ছেলেরা কান্নাকাটি করছে। মৃত্যুঞ্জয় বাড়ির শোচনীয় অবস্থা একটাই কারণ, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করে দিয়েছে। তখন মাঝে মাঝে মৃত্যুঞ্জয়ের বউ ছেলেগুলোকে বলে বাবাকে ডেকে দিতে, কিন্তু প্রত্যেক দিন আর কত তারা কোথায় খুঁজবে। মেয়েরা বাইরে যায়, কিছুক্ষণ ঘুরে আসে, মাকে মিথ্যা কথা বলে যে বাবা এই আসছে। তো মাকে মিথ্যা কথা বলায় ছেলে মেয়েরা আড়ালে গিয়ে কান্নাকাটি করে, কারণ মাকে মিথ্যা কথা বলেছে। এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ির শোচনীয় অবস্থা। মৃত্যুঞ্জয়ের বউ নিখিলকে বলে একটু মৃত্যুঞ্জয়কে দেখো। তখন নিখিল বলেছিল যে তুমি তোমার শরীরের প্রতি যত্ন নিবে বলো, তাহলে অবশ্যই আমি মৃত্যুঞ্জয়কে দেখব, আজকে ওকে শেষ একটা আমি বোঝানোর চেষ্টা করব। এই বলে নিখিল সেখান থেকে বেরিয়ে যায়, অফিসে যায়, অফিস করে। অফিস করার পর ও জানতো যে মৃত্যুঞ্জয়কে কোথায় পাওয়া যাবে। তো মৃত্যুঞ্জয় এখন আর অফিসে যায় না, ফুটপাতে, লঙ্গরখানায় এগুলোতেই ঘুরে বেড়ায়। নিখিল অফিস কাজ সেরে ও জানতো যে কোথায় মৃত্যুঞ্জয়কে পাওয়া যাবে, সেইখানে যায় এবং আজকে মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করে যে তুই যদি তোর সমস্ত সম্পত্তি দান করে দিস, নিখিল মৃত্যুঞ্জয়কে বলছে, তুই যদি তোর সমস্ত সম্পত্তি দান করে দিস, তাহলে কিন্তু পৃথিবীর সব অভুক্তদের দূর করতে পারবি না। এটা মৃত্যুঞ্জয় আগেই বুঝতে পেরেছিল যে আমি যদি আমার সব অর্থ দান করে দিই, তবুও আমি পৃথিবীর সমস্ত অভুক্তদের দূর করতে পারবো না। নিখিল বলেছিল যে আমিও দান করি। প্রথমে দান করতাম 4 জায়গায় 5 টাকা করে, এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় আমি আমার সাধ্য মতো দান করি, আরও আমি 5 টাকা কমিয়ে দিয়েছি। নিজেকে না খেয়ে মারাটা অন্যায় ভাই, এটা নিখিল মৃত্যুঞ্জয়কে বলেছিল। এটা হচ্ছে বাস্তব কথা, যে নিজেকে না খেয়ে মরাটা, আগে নিজে বাঁচলে তাহলে তো আমি অন্যের সেবা করতে পারবো। নিখিল কিন্তু মন্দ কথা বলেনি মৃত্যুঞ্জয়কে, কিন্তু মৃত্যুঞ্জয় ওকে কি বলেছিল, তুমি স্বার্থপর। নিখিল এটাও বলে মৃত্যুঞ্জয়কে যে আজকে যারা রাস্তায় অভুক্ত, খেতে পাচ্ছে না, এদের জন্য দায়ী হচ্ছে তারা। যে সময় যে কাজ করা উচিত ছিল তারা সে কাজ করেনি, এবং শিক্ষার অভাবে এদেরকে উচ্চবিত্ত, মানে যারা জমিদার মহাজন আগে যে শোষণ করত,
এই শোষিত, এই মানুষগুলোর মধ্যে শোষিত মানুষও রয়েছে। তো এদের মধ্যে যদি শিক্ষা থাকতো তাহলে কিন্তু তারা আজকে রাস্তায় এসে ফুটপাতে তাদেরকে দাঁড়াতে হতো না। তো মৃত্যুঞ্জয়কে এত কথা বলার পর, নিখিল এত কথা বলার পরও মৃত্যুঞ্জয়ের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তো নিখিল মনে মনে অনুমান করেছিল এখানে একটা এবছর তোমাদের মেন প্রশ্ন হতে পারে যেটা, যে আমার কথার মারপ্যাচ তার কাছে অর্থহীন হয়ে গেছে। কার কাছে? মৃত্যুঞ্জয়ের কাছে। এটা নিখিল মনে মনে বুঝতে পেরেছিল যে আমি যে এত কথা বললাম মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় কিন্তু এর কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো নিখিল যেটা অনুমান করেছিল যে আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বদ্ধ পাগলের দিকে এগিয়ে যাচ্ছে, নিখিলের অনুমানটাই সত্য। কিছুদিন পর তার শরীরে যে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, জামা অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হলে শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক, দাড়ি গোঁফ গজায় এবং বাটি হাতে মৃত্যুঞ্জয়কে বলতে শোনা যায়, গা থেকে এই ছি দুটো খেতে দে। এই হচ্ছে পুরো গল্পটি। তো এখান থেকে এবার যে ব্রড কোশ্চিনসগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে, মৃত্যুঞ্জয় অনাহারে যখন মৃত্যু দেখেছিল তখন তার শরীর কি প্রতিক্রিয়া দিয়েছিল। এটা কোথা থেকে লিখতে হবে যে তার, হ্যাঁ, তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এবার 2024-এ, যে অনাহারে মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের শরীর কি প্রতিক্রিয়া দিয়েছিল, তাহলে বলতে হবে যে এইভাবে আমি ধরিয়ে দিচ্ছি, তোমাদের নোট লেখার কোনো প্রয়োজন নেই, যে মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের এক প্রান্তে নিরিবিলি জায়গায়, বাড়ির বাইরে তাকে আসতে হতো না, কেন কি তার বাড়ির সমস্ত কাজ তার ছোট ভাই এবং চাকর করে দিত। বাড়িতে 9 জন লোক, এই 9 জন লোক পরিচালনা করার দায়িত্ব ছিল মৃত্যুঞ্জয়ের। এই মৃত্যুঞ্জয় ফুটপাতে বেশি হাঁটা হয় না। মনন্তরের সময়, আজকে যখন অফিসের পথে রওনা হচ্ছিল, অনাহারে মৃত্যু দেখে অফিসে যায়, তখন তার শরীর প্রতিক্রিয়া দিয়েছিল, যেমন চেয়ারের উপরে ধপ করে বসে যাবে। এর আগে আমি আলোচনা করেছি পুরো গল্পটায়। তারপরে বমি করে আসা বাথরুমে গিয়ে, এবং জল তুলে গ্লাসে আনমোনা হয়ে দেয়ালের দিকে তাকিয়ে বলতে থাকে, মরে গেল, না খেতে পেয়ে মরে গেল। এই হচ্ছে তার প্রতিক্রিয়া। এখানে এসে থেমে গেলেই এর উত্তর দেয়া হলো। তারপর আমার কথার মারপ্যাচ তার কাছে অর্থহীন হয়ে গেছে। নিখিল এই মন্তব্যটা করেছিল যখন ওকে বুঝিয়েছিল, বোঝাতে গিয়েছিল শেষবার। তো অনেক কিছু বোঝানোর পরও মৃত্যুঞ্জয় কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো নিখিল অনুমান করেছিল যে আমার কথার মারপ্যাচ তার কাছে অর্থহীন হয়ে গেছে, মানে আমি এতক্ষণ যে ওকে এত কথা বললাম তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না। এই জায়গাটা তোমাদেরকে ফোকাস করতে হবে। আর একটা দিতে পারি যে সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটে খুঁটে মরছে। এর মানে কি, কখনো কখনো এই মৌমাছিরা তাদের রেণু দ্বারা মাথা যখন আটকে পড়ে দানা ঝাপটায়, তো সেই রেণুর মধ্যে আটকে পড়ে, সে আর বেরোতে পারে না। তো আজকে অবস্থা সেই মৌমাছির অবস্থা হচ্ছে কার? মৃত্যুঞ্জয়। এই অনাহারে মৃত্যু দেখে তার শেষ পরিণতি কি হলো? হ্যাঁ, বদ্ধ পাগলে পরিণত হলো। তাহলে এক প্রকার মৃত্যু বলা যায় এটাকে। তো এই অংশটাই তুলে ধরেছে এই গল্পে। আর একটা হচ্ছে যে এখানে যে শর্ট প্রশ্নগুলো,
তোমাদের কাছে যদি ছায়া প্রকাশনীর বইগুলো থাকে তাহলে ওখানে যে শর্টগুলো তোমরা খুলে দেখো আর আমার গল্পটা শোনো, আশা করি সব শর্টের উত্তর থাকবে। আমি অবশ্য টেস্টের আগে পিডিএফের মাধ্যমে তোমাদেরকে শর্ট ব্রড এই কোশ্চেন্সগুলো পাঠানোর চেষ্টা করব। তোমরা আমাকে শুধু সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। কে বাঁচায় কে বাঁচে গল্পে ক্লাস 12-এর শর্টের জন্য তোমাদেরকে একটু তত্ত্ব ছেড়ে গিয়েছিল। সেটা হচ্ছে নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিন্তু একটু অলস, আর মৃত্যুঞ্জয়ের থেকে 50 টাকা মাইনে কম পায় নিখিল। এর কারণ হলো মৃত্যুঞ্জয়কে ওই অফিসের সকলেই ভালোবাসে এবং কেউ যদি ওকে কোনো কাজ অফিসে করে যেতে বলে তাহলে সে নিজের কাজ সেরে অন্যের কাজ করে দেয়। আর শেষে আমি একটা কথা বলতে চাই যে আমি আর্টস গ্রুপ পড়াই এবং তোমাদের যদি কোনো কিছু বা কোনো বিষয় জানতে ইচ্ছে করে তাহলে তোমরা আমাকে জানাও, আমি পরবর্তীতে সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।